আমাদের এত সুন্দর গল্পটি দিয়েছেন লেখক আবরার আহমেদ শুভ্র। তো এরকমই আরও ভালো ভালো গল্প যদি আপনারা পড়তে চান, লেখকের আইডি গিয়ে ঘুরে আসতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। হঠাৎ আবারও চড় মারার কারণে আমার হুঁশ ফিরে আসলো। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আমার সাথে ধাক্কা খাওয়া মেয়েটি তেলে বেগুনে জ্বলে উঠল আর বলতে শুরু করলো, এই ছেলে কখনো মেয়ে দেখেননি? এমন ভ্যাবলাকান্তের মতো অর্থের দিকে তাকিয়েছিলেন কেন এতক্ষণ? আপনারা তো দেখি মস্ত বড় বেয়াদব মেয়ে। একে তো নিজেরা দোষ করে আমাকে 4টে চড় মারলেন, তার উপর আবার উল্টোপাল্টা কথা বলছেন। রেগে বললাম, এই এই আপনি বেয়াদব কাদের বললেন? আমরা বেয়াদব? আমরা এমনি এমনি চরগুলো মারছি আপনাকে, মেরেছি কারণ আপনি অবন্তীকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন তাই। আসলেই মেয়েটি অনেক সুন্দর, রাগলে তার সৌন্দর্য আরও বেড়ে যায়, একদম অপ্সরের মতন। মনে মনে এসব ভাবতে লাগলাম। কি, আমি ইচ্ছে করে ধাক্কা মেরেছি? অবাক হয়ে বললাম, আমি নাকি ইচ্ছে করেই ধাক্কা মেরেছি? দেখলেন কেমন ডাইনি মেয়ে। এতক্ষণ নিধি চুপ করে থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল। অর্থির কথা শুনে সে আর চুপ থাকতে পারলো না। এই মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো, আর একটা কথা বললে এমন চড় মারবো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই কে রে তুই? আমাদের মাঝে কেন এসেছিস? যা ভাগ। আমার ভাইকে মারবি আর আমি বসে বসে আঙুল চুষবো ললিপপের মতো? নো, নেভার। অবন্তী বকার মতন নিধির দিকে তাকিয়ে আছে আর অর্থের আগে ব্ল্যাক কবরার মতন পৌঁছছে। না জানি কখন কি ঘটে যায়, আর আমি এদের মাঝে থাকলে নিশ্চিত শহীদ হয়ে যাব। তখন আমার নাম ইতিহাসের পাতায় নীল অক্ষরে লেখা থাকবে। 3জন মেয়েকে সামলাতে গিয়ে নিজেই শহীদ হয়ে গেলেন আবরার আহমেদ শুভ্র। না ভাই, আমি এতে নাই। যে চরগুলো নিধি আজ মারলো, নিশ্চিত মেয়েটি 3 দিন মুখে হাত দিতে পারবে না ব্যথায়। আর অর্থি যেভাবে ফুঁসছে, এখন নিধির কি অবস্থা না করে। আর আমিও তো শহীদ হয়ে যাব। তাই শহীদ হওয়ার আগেই নিধিকে নিয়ে সেখান থেকে মুহূর্তে পগার পার। তো তাড়াতাড়ি সেখান থেকে নিধিকে নিয়ে কয়েকটা দোকানে গেলাম। নিধির জন্য কিছু কাপড় চোপড় কিনে আমার কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গাড়িতে উঠে বসলাম। তারপরে দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলাম, কারণ আবার তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। সেই 11টায় বের হয়েছি, আর এখন বাজে রাত 9টা। দাদুকে 3 ঘন্টার কথা বলে 9 ঘন্টার বেশি খেয়ে ফেলেছি। আজ নির্ঘাত দাদুর বকা খাবো। কিছুক্ষণ পর আমরা বাসায় পৌঁছে গেলাম। তারপরে নিধিকে নিয়ে বাসার সামনের দরজায় চলে আসলাম। সে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সে আমাদের বাড়িতে আরও কয়েকবার এসেছিল, তবে এটা সে বাড়ি নয়। তার অবাক চাহনি সেটাই বলে দিচ্ছে। তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে আমার দিকে ফিরে তাকালো। তাই তাকে বললাম, ভেতরে চলো, কিছুদিনের মাঝেই সকল উত্তর পেয়ে যাবে। তবে এখন কোনো প্রশ্ন নয়, শুধুই দেখে যাবে, ঠিক আছে? মুচকি হেসে বললাম, যাতে ঘাবড়ে না যায়। মাথা নেড়ে সম্মতি দিল নিধি। ওকে, তাহলে ভেতরে চলো। তবে তুমি নয়, তুই করে বলবে। আমি তোমার ছোট বোনের মতো। ওকে ঠিক আছে, এবার চলো ভেতরে যাওয়া যাক। দাদু আমাদের জন্য অপেক্ষায় বসে আছে, হেসে বললাম। চলো। তবে দাদুকে কি বলবে? আমার আর তোমার পরিচয়? আমার ছোট বোন বলবো, আর নো তুমি। ভাই বোনের সম্পর্ক চাস তুই। ওকে ওকে, তবে চলো বলে আমরা গাড়ি থেকে নেমে ভেতরে হাঁটা দিলাম। কিছুক্ষণের মধ্যে সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ভিতরে গিয়ে দেখলাম দাদু সোফায় বসে পেপার পড়ছে। আমি গিয়ে দাদুর পেছন থেকে জড়িয়ে ধরলাম, কারণ ইউকেতে প্রায় অফিস থেকে এসে এভাবে দাদুকে জড়িয়ে ধরতাম। আর দাদু আমাকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি রে, কই গিয়েছিলি? 3 ঘন্টার কথা বলে এখন 10 ঘন্টা পার করে দিলি। কই ছিলি সারাদিন? কয়েকজন অপরাধীর শাস্তি দিতে গিয়েছিলাম, তো শাস্তি দিতে গিয়ে দেরি হয়ে গেল। তবে এর মাঝে আরো মজার কিছু ঘটনা ঘটলো। তা সেটা কও, আমি জানতে পারি? পারবে। আগে আমার ছোট্ট বোনটার সাথে পরিচয় হয়ে নাও। নিধি, এদিকে আয় বলে নিধিকে ডাক দিলাম।
দেখলাম সে গুটি গুটি পায়ে আমাদের দিকে আসছে, তবে মাথা নিচু করে, তাই দাদু তার চেহারা ভালো করে খেয়াল করেনি। আসসালামু আলাইকুম। মাথা নিচু করে নিধি। ওয়ালাইকুম সালাম। আর মাথা নিচু করে নয়, উঁচু করে বলবে। যেহেতু তুমি আমার নাতনি, তাই আমি তোমাকে তুই করে বলবো, আর আমাকে দাদু বলে ডাকবে, ঠিক আছে? আর তোমার নামটা কি? ঠিক আছে দাদু। আর আমার নাম অবন্তী মারজানা নিধি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তা শুভ্র, এখন বল আজ কি কি হয়েছিল, আর মজার ঘটনাও বলে ফেল। আমার যে আর তর সইছে না। আর নিধি দাদু ভাই, আমার পাশে এসে বসতো। নিধিকে উদ্দেশ্য করে দাদু, আর নিধি গিয়ে দাদুর ডান পাশের সোফায় বসলো। বলছি বলে সব ঘটনা খুলে বললাম। তবে শপিং মলের ঘটনাটা বলার আগেই নিধি, জানো দাদু, ভাইয়া না একটা মেয়ের প্রেমে পড়েছে। তাই নাকি দাদু ভাই? না দাদু, এই তুই মিথ্যে বলছিস কেন? আমি কেন প্রেমে পড়তে যাব? তাই আমি মিথ্যে বলেছি। তাহলে শপিং মলে অর্থি নামের মেয়েটির দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন? না মানে কই, হয়তো তুই ভুল দেখেছিস। তোরা কি বলছিস আমি বুঝতে পারছি না। নিধি দাদুমণি, আমাকে একটু বুঝাই বলতো এই পাগলটা কি করেছে। তারপরে নিধি দাদুকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল সব কিছু খুলে বলল। আর দাদু তো সেগুলো শুনে হাসতে হাসতে শেষ। আমাকে আর পায় কি সেখানে, এক দৌড়ে সেখান থেকে হাওয়া মানে রুমে চলে এলাম। এরপর ফ্রেশ হয়ে এলাম। আমাকে দেখে তারা মুচকি মুচকি হাসছে। তবুও আমি এসে বসলাম নিধির পাশে। তারপরে একসাথে রাতের খাবার শেষ করে নিলাম। তারপরে রুমে এসে শুয়ে পড়লাম। আর আন্টিকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম, কেমন আছো আন্টি? আন্টি ফোন রিসিভ করে আমার কণ্ঠ শুনে প্রথমে চমকে গেল, পরে আবার জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? আন্টি আমি শুভ্র। কিন্তু তুমি বিডিতে এলে কবে? 2 দিন আগে। আর কাল বাড়িতে যাব। তোমরা সবাই তিথির ফ্যামিলি সহ আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? আন্টির কণ্ঠে বিস্ময়। নো মোর ওয়ার্ডস। কাল যাবা, এটাই ফাইনাল। তবে সকাল 10টার আগে যাবে, ওকে? ওকে। তাহলে আজ রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। এখন আমার চোখে শুধুই অর্থী মেয়েটির চেহারাটা ভাসছে। কি সুন্দর তার চোখ দুটো, সবচেয়ে সুন্দর তার রেগে যাওয়া মুখখানা, যেন আমার স্বপ্নের নীলপদ্ম। তার চাহিনিটা অতুলনীয়। ভাবছি কাল নাইমুলের মাধ্যমে মেয়েটির খবর নেব। তবে তার আগে শপিং মলের সিসিটিভি ফুটেজ থেকে ভিডিওটা নিয়ে সেখান থেকে অর্থীর ছবিটা সংগ্রহ করতে হবে। তারপরে না হয় নেওয়া যাবে। 2 দিন পর আবার বাসায় যেতে হবে। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। সন্ধ্যায় আপু আর তিথি নিচে এসে দেখলো আব্বু আম্মু সোফায় বসে গল্প করছে। তারা বেশ হাসি খুশি। তাদের এমন হাসি খুশি দেখে তিথির বেশ ভালো লাগলো। কেননা গত 7 বছর তাদের কোনো হাসি দেখেনি তারা। তাই সে আপুকে সেদিকে তাকানোর জন্য বলল। আপুও সেদিকে তাকিয়ে বেশ খুশি হলেন। আজ 7 বছর পর তারা সকলে আজ অনেক খুশি। খুশিটা সবার মনে থাকলেও নেই তিথির মনে। সাময়িক খুশি হয়েছিল, তবে হঠাৎ তার মনের অস্থিরতা শুরু হয়ে গেল। তাই সে আপুকে আম্মুদের সেদিকে যেতে বলে নিজে দৌড়ে রুমে চলে এলো। কারণ তার মনে হঠাৎ খারাপ কিছু লক্ষণ টের পাচ্ছে সে। তাহলে কি আমি আবারও আমার শুভ্রকে হারিয়ে ফেলবো? না না, তা কখনো হবে না। তাহলে কেন আমার এমন লাগছে? ও আল্লাহ, কিছু করো তুমি। তবুও সে নিজেকে শক্ত করে নিচে এলো। কারণ তার আল্লাহর উপর অগাধ বিশ্বাস আছে। তাই তিনি যা করবেন তার ভালোর জন্যই করবেন। তিনি তার শুভ্রকে তার কাছে ফিরিয়ে দেবেন, আর সেটাই তার বিশ্বাস। সে নিচে এসে দেখলো সবাই তাকে দেখে মুচকি মুচকি হাসছে। তাদের এমন হাসি খুশি দেখে সে খানিকটা লজ্জা পেল। তবুও আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, আপনারা এমন করে হাসছেন কেন? না এমনি। তা চলো সবাই নাস্তা করা যাক। না আম্মু, কি হয়েছে বলুন প্লিজ। মিনতির সুরে তিথি। আচ্ছা বলছি।
আমরা শুভ্রের ঠিকানা পেয়ে গেছি আর কাল সেখানে যাওয়ার জন্য মনস্থির করলাম। এখন ভাবছি যাবো নাকি। না আম্মু, যাওয়ার দরকার নেই। আমার মন বলছে সে কয়েকদিন পরই এখানে আসবে, দেখবেন। এটা আমার বিশ্বাস। মাথা নিচু করে তিথি। আম্মু, আমার মনে হয় তিথি যা বলছে ঠিকই বলছে। আমার সেটা মনে হয় যে শুভ্র এখানে আসবে। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো। ফ্রেশ হয়ে এসে প্রথমে নিধির রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সে রুমে নেই। তাই আবার নিচে নেমে দেখলাম সে দাদুর সাথে বসে গল্প করছে। আমিও সেখানে তাদের সাথে যোগ দিলাম। আমাকে দেখে দাদু, ঘুম কেমন হলো দাদু ভাই? ভালো। তবে আমাকে ফজরের নামাজের সময় ডেকে দাওনি কেন? ডাকতে চেয়েছিলাম, তবে কাল একটু জার্নি বেশি হওয়ায় আর ডাকেনি। ও, আর তুই কখন উঠলি? নিধির দিকে তাকিয়ে বললাম। এই তো তোর ওঠার কিছুক্ষণ আগেই। চল নাস্তা করবি। সে না হয় গেলাম, কিন্তু নাস্তা কি রেডি? আজ আমি বানিয়েছি। মুচকি হেসে নিধি। তাই তাহলে চল, আমার আর তর্স হয়েছে না। আমারও একই। তারপর আমরা নাস্তা করে নিলাম। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে নাইমুলকে ফোন করে কথাটা বললাম, যাতে আমাকে অর্থির সম্পর্কিত সকল ডিটেলস আর্জেন্ট জানাই। সে আমাকে আস্তে আস্তে ঘন্টা কয়েকের মধ্যে জানাবে। তাই আমি ফোন রেখে আন্টিকে ফোন দিলাম, কারণ আন্টিকে বলেছিলাম আজ 10টার পরে আমাদের বাসায় যাওয়ার জন্য। তো আন্টিকে ফোন করা মাত্রই রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কেমন আছো আন্টি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও আলহামদুলিল্লাহ। তো আমাদের বাসায় গিয়েছো? না, তবে কিছুক্ষণ পর বের হব। এখন তো সবে মাত্র 9টা বাজে। ও ওকে। তবে কেন তোমাদের যেতে বলছি জানো? ওহো, কেমনে জানাবো? তুই কি বলছিস? তাই বলো তো, কাল কত তারিখ? কেন 23শে মে? ও মনে পড়েছে, কাল তো তোর আব্বু আম্মুর 23তম ম্যারেজ অ্যানিভার্সারি। আর কাল তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর আজ আমাদের বাসাটাকে রাজকীয়ভাবে সাজাতে বলবা। যদি আব্বু আম্মু কিছু জিজ্ঞেস করে তো তোমরা কিছু বলবে না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি মুখে বলে দেয়? না, আচ্ছা তাহলে কাল দেখা যাবে কেমন সারপ্রাইজ। ওকে, তাহলে বাই, ভালো থেকো। ওকে বলে ফোন রেখে দিল আন্টি। তারপরে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। নিধিকে বলেছিলাম আসতে, কিন্তু সে এলো না। সে নাকি আজ দাদুর সাথে সময় কাটাবে। তাই আর আমিও জোর করিনি। অন্তঃপর ভার্সিটিতে গিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে এলাম। এতে কোনো সমস্যা হয়নি, কারণ নাইমুল আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। তারপরে ভার্সিটি থেকে ফেরার পথে নাইমুল ফোন করলো। হ্যাঁ নাইমুল, বলো, খবর কি? জি ভাইয়া, ওনার সব খবর নেওয়া শেষ। তাহলে বলে ফেলো। ভাইয়া, ওনার সব খবর নিলাম। উনি কমিশনার রাশেদুল আলমের মেয়ে। প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স মাস্টার্স করেছে। গত 2 মাস আগে ওনার এঙ্গেজমেন্ট হয়েছিল ওনার কাজিনের সাথে। আর আগামী সপ্তাহে ওনার বিয়ে, এতটুকুই। ওর এঙ্গেজমেন্ট আর বিয়ের কথা শুনে খুব অসহায় লাগছে। তবুও হয়তো সে রাজি আছে কিনা জানার জন্য আবার নাইমুলকে জিজ্ঞেস করলাম, ও কি বিয়েতে রাজি? সে কি এই বিয়েতে রাজি আছে? জি ভাইয়া, সেই ছেলেটার সাথে 3 বছর প্রেম করার পরেই বিয়ে করেছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি, পরে কথা হবে বলে ফোন কেটে দিলাম। আসলে এসব শোনার পর কেমন যেন লাগছে। আবার এটাও ভাবছি ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করছে। যাই হোক, আমারও তিথিকে মেনে নেওয়া উচিত। যে মেয়েটি আমার জন্য 7টা বছর অপেক্ষা করতে পারে তাকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাই সিদ্ধান্ত নিলাম ওকেই মেনে নেব। আসলে গতকাল ওকে ভার্সিটিতে দেখেছিলাম আপুর সাথে ঠিক, তবে ওর চেহারা দেখিনি, কারণ ওর পুরোটা শরীর কালো বোরকায় ঢাকা ছিল। তাই যাই হোক না কেন, ওকেই মেনে নেব। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেটা ওর ভাবভঙ্গিতেই বোঝা গেছে।
আর আন্টিও বলেছিলেন সে আমার জন্য এখনও অপেক্ষা করে আছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তারপর দাদু আর নিধির সাথে কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে নিচে গিয়ে তাদের পাশে বসলাম। আমাকে দেখে নিধি, ভাইয়া আজ কেমন হলো? সব কিছু ঠিকঠাক তো? খুশি হয়ে নিধি, কোনো ঝামেলা হয়নি, তাই তো এত তাড়াতাড়ি আসতে পারলাম। তাহলে তো ভালোই। তো দাদু ভাই, আমরা বাড়ি কবে যাচ্ছি? কালকে, মুচকি হেসে বললাম দাদুকে। তাহলে তো ভালো, সব কিছু গুছিয়ে নিতে হবে। না, তার দরকার নেই, সব আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি। তাহলে খুব ভালো হয়েছে। এতক্ষণ আমাদের আগমাথা কিছুই বুঝলো না নিধি, তাই আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই ওকে বললাম, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোমাদের কথার কোনো কিছুই বুঝলাম না, আমাকে কি একটু বুঝিয়ে বলবে? আচ্ছা বেশ, তাহলে শোন, বলে তাকে সব কিছু খুলে বললাম। দেখলাম ওর চোখে পানি। কি রে, তুই কান্না করছিস কেন? আমার বাবা আর কবির চৌধুরী ও তার ছেলে জন্যই তুমি 7 বছর পরিবারের বাইরে, তাই তো ভাবি কেন বাবাকে তোমাদের অফিস থেকে বের করে দিয়েছিল। বাদ দে এসব। আজ থেকে আমার পরিবার মানে তোমাদের পরিবার। তুই আমার আপন ছোট বোন, আর উনি আমার আদরে দাদুমণি। ওদের জড়িয়ে ধরে বললাম। দাদু ভাই, বলে দাদু আমাকে জড়িয়ে ধরলো। এভাবে তাদের সাথে কথা বলে লাঞ্চ করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আমাদের বাড়িটা এমন সাজাতে দেখে আব্বু আম্মু দুজনেই বারবার আন্টি আঙ্কেলকে জিজ্ঞেস করেই যাচ্ছেন কেন সাজাচ্ছে এভাবে বাড়িটা। তারা খুব কৌশলের সাথে এড়িয়ে গেল, কিন্তু আপু তো নাছোড় বান্দা, সে আন্টিকে তার রুমে জোর করে নিয়ে গেল। আর হবু শাশুড়িও চলে এলেন। আপু আর তার হবু শাশুড়ি মানে আন্টিকে চাপ দিলেন বলার জন্য, কিন্তু আন্টিও কোনো মতো মুখ খুলছে না দেখে আপু হাতে ফল কাটার ছুরি ধরাতে আন্টি ভয় পেয়ে গেলেন। তাই তিনিও আপুকে রিকোয়েস্ট করে বললেন যেন সে ছুরিটা রেখে দেয় আর আন্টি সব কথা বলবে। আপু তবুও রাখলো না, সে বারবার জোর করাতে আন্টি মুখ খুলতে বাধ্য হলো। মা, ওটা রেখে দে। না, আগে আপনি বলুন কেন এমন করে বাড়িটা সাজাচ্ছেন। আচ্ছা বলছি, কাল শুভ্র আসবে তাই। তিনি আন্দাজে বলে দিলেন কথাটি, অথচ তিনি নিজেও জানেন না, কারণ আমি তাকে বলিনি আমি আসবো কিনা সেটা। তাই বলে বাড়িটা এমন করে সাজাচ্ছেন কেন? এমন করে সাজানোর তো কথা নয়, নিশ্চয়ই অন্য কোনো কিছু আছে। কারণ কাল তোমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই। ও, সেটাই বলুন। আর কালকে শুভ্র আসবে? আমার ভাইটা আসবে কাল? হয়তো, আমাকে তো এমনটাই বলেছিল। আপনার সাথে ওর কথা হয়? ওর সাথে আমার গত 6 বছর ধরে প্রতিদিনই কথা হয়। কি? হ্যাঁ, এটাই সত্য। আর তোমার আব্বু আম্মুকে কল করলে কালকের ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? বলে আপু খুশি হয়ে আন্টিকে জড়িয়ে ধরল। আন্টিও নিজে আপন মেয়ের মতোই আপুকে আদর করে। তারপরে একসাথে নিচে চলে এলেন। তাদের এতক্ষণ না দেখায় আম্মু অস্থির হয়ে গিয়েছিল। নিচে তাদের দেখা মাত্রই আম্মু দাদু আর নিধির সাথে কিছুক্ষণ কথা বলে আর লাঞ্চও করে নিজের রুমে চলে এলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সবাই মানে আমি, দাদু, নিধি মিলে গল্পে বসলাম। তিনজন নানান ধরনের গল্প বলে হাসাহাসি করছি। এমন সময় আন্টির ফোন রিসিভ করার পর শুনতে পেলাম আমার প্রিয়তমার কণ্ঠ, মানে তিথির কণ্ঠ। মনে হয় আম্মুকে যেন কিসের কথা চিৎকার করে বলছে। কয়েক সেকেন্ড পর আন্টির গলার আওয়াজ শুনতে পেলাম। কি নবাব, আন্টিকে ভুলে গেলেন? না, আন্টিকে কেন ভুলবো, তাকে কি ভোলা যায়? তাহলে একটা ফোনও করেছিলি আমাকে? ও, আন্টি বুঝি এই জন্যই বলছে তাকে ভুলে গেছি। যাই হোক, যে কথা বলার জন্য ফোন করেছি। তা বল না, কি কথা? জনাব, পরশু যে আপনার প্রিয়তমার জন্মদিন, সেটা জানেন? ও সিট, আমার তো মনেই ছিল না কাল তিথির জন্মদিন।
24শে মে তো ওর জন্মদিন। অসংখ্য ধন্যবাদ মাই সুইট আন্টি, এমন একটা খুশির খবর দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আমি তো কাল আসছি না। কি? তো কাল তোর বাবা মার অ্যানিভার্সিটি অ্যারেঞ্জ করতে বলেছিলি কেন? জানিস না তোর চলে যাওয়ার পর থেকে তারা আর এইসব পালন করে না? সে কথা বাদ দাও, কালকে কি হবে সে না হয় অজানাই থাক, কারণ সারপ্রাইজ বলে কথা। কি বলো? ওকে, তাহলে ঠিক আছে, আমি রাখছি। তোর আম্মু আমাকে ডাকছে। আর তিথির সাথে কথা বলবি? না, কাল একেবারে। বলি জিভাই কামড় দিলাম। তাহলে কাল আসছিস? না, এমনি বললাম। তাহলে রাখি, কাল কথা হবে বলে রেখে দিলাম, কারণ তা না হলে আন্টি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বের করেই ফেলতো, তাই রেখে দিলাম। ফোন রাখা মাত্রই নিধি আর দাদু আমার দিকে তাকিয়ে। তুই মিথ্যে বললি? আরে তাদের সারপ্রাইজ দেব তাই। ও তাহলে ঠিক আছে, চল ডিনার করবি। এখন মাত্র 8টা বাজতে চলেছে, হয়তো এত তাড়াতাড়ি খেয়ে লাভ নেই। ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখ। বলে মোবাইলটা দেখিয়ে, হাই হাই, এ তো দেখি 9টা 45 বাজে। আচ্ছা চল বলে দাদুকে নিয়ে ডিনার করতে চলে এলাম। তারপরে ডিনার সেরে যে যার রুমে চলে এলাম। অন্তঃপর ফ্রেশ হয়ে এসে এসার নামাজ পড়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, কাল তো তিথির সাথে দেখা হবে, তখন কেমনে ওকে আমার ভালোবাসার কথা বলবো। ভাবতে পারছি না। কাল যা হবার হবে বলে চোখ বন্ধ করে রাখলাম। কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালে গায়ে পানি পড়ার কারণে চেঁচিয়ে দাদুকে বললাম, দাদু, আমার বাংলোর ছাদটা মনে হয় ফুটো হয়ে গেছে, এমন করে ঝর্ণাধারার মতো পানি পড়ছে কেন? ঘুম ঘুম চোখে বলে আবারও ঘুমিয়ে পড়লাম। বাংলোর ছাদে ফুটো হয়নি, আমি পানি মারছি। এখন 8টা 10 বাজে, বাড়ি যাবি না? আমার কান টেনে ধরে নিধি। বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই হুট করে উঠে বসলাম আর নিধিকে বলতে লাগলাম, আমাকে আরো আগে ডাকতে পারলি না কুত্তি? চোখ মুছতে মুছতে বললাম, 6টা থেকে ডাকছি তোকে কুত্তা, ওঠার নামগন্ধই নেই। আর এখন বলে আরো আগে ডাকিস নি কেন? মুখ ভেঙচি দিয়ে, সর সর, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। তোরা কি নাস্তা করে ফেলেছিস? না, তোকে ছাড়া কেউ নাস্তা করেনি। রাগাচ্ছিস কেন? এমনি বললাম। আর আমরা নাস্তা বাড়িতে গিয়ে করব। কি পাগল হলি? জি না, আমি মোটেও পাগল হয়নি। সর দেখি। আর দাদুকেও বল রেডি হতে বলে ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে এলাম। পাক্কা 40 মিনিট পর বের হয়ে রেডি হয়ে নিচে এলাম। দেখি নিধি আমার দিকে রেগে তেড়ে আসছে। এই কুত্তা, তুই কি মেয়ে যে ওয়াশরুমে এতক্ষণ লাগে? না, আমি হলাম আসল পুরুষ। হি হি হি। না এসে চল এবার, প্রচন্ড ক্ষুধা লাগছে আমার। আরে দাঁড়া না দাদু, তুমি সবকিছু নিয়েছো? চল, আমারও প্রচন্ড খিদে লাগছে। আচ্ছা, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বলে দাদু আর নীতি গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আমিও যে গার্ডকে বলে ট্রলিটা বের করে আমাদের পিছু নিতে বলে গাড়িতে উঠে বসলাম। সাথে 6 গাড়ি গার্ডসও আছে। তো কিছুক্ষণের মাঝে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢোকার সময় দেখলাম রহিম চাচা এখনো দারোয়ানের দায়িত্বে। চাচাকে দেখে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরলাম। অনেক দিন পর দেখলাম। চাচাও প্রথমে আমাকে চিনতে না পারলেও পরে চিনে ফেলে আর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এতদিন কই ছিলে বাবা? দেশের বাইরে ছিলাম, তবে 1 সপ্তাহ আগেই আসলাম আবার দেশে। হেসে ওনার চোখের জল মুছে দিয়ে, তোমারই খুব মিস করছিলাম। এখন চলে আসছি, আর মিস করা লাগবে না বলে চাচাকে শক্ত করে হাগ করলাম আরও একবার। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে চলে এলাম। দরজায় টোকা দেওয়া মাত্রই খুলে গেল। তখন সময় 10টা বাজে আর আমাদের বাড়িতে সকলে 10:30টায় নাস্তা করে। আমরাও ঠিক সেই সময়ে এসে পৌঁছেছি। তো তারপর ভিতরে ঢুকে দেখলাম আব্বু, প্রিন্সিপাল স্যার, শফিক আঙ্কেল আর তিথির আব্বু আনিস আঙ্কেল বসে গল্প করছেন। আর আপু আর একটা মেয়ে, হয়তো ফারহান ভাইয়ের বউ, মানে তিথির ভাবি, একটা পিচ্চিকে বয়স 4 মতন হবে, নিয়ে দুষ্টুমি করছে।
রান্নাঘরে আম্মু, তিথির আম্মু, আন্টি আর তিথি কাজ করছে। অবশ্য আমাদের বাড়িতে সার্ভেন্টদের রান্না কেউ খায় না, তাই আম্মুই রান্না করে। যাই হোক, আমাদের এখনো কেউ দেখতে পায়নি। আমি ভেতরে ঢুকলাম, আমাকে ফলো করে দাদু আর নিধিও ঢুকলো। গার্ডসরা বাইরে আছে, মনে হয় তারা গল্পে আর কাজে এতই মশগুল যে বাড়িতে দুটো গাড়ি ঢুকছে সেদিকে এক বিন্দু পরিমাণও খেয়াল নেই। সে যাই হোক, আমি একদম আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তারা এখনো আমাকে দেখেনি। কিন্তু হঠাৎ ছোট্ট মেয়েটি আঙ্কেল বলে চিৎকার করার কারণে সকলে সেদিকে মনোযোগ দিল। দেখলো আমি দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে দাদু ও নিধি। সকলে আমাদের দেখে বেশ অবাক হলো। আপু চিৎকার করে, ভাই তুই সত্যি কি তুই এসেছিস? বলে দৌড়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তার চিৎকার শুনে সকলে চলে আসলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, আমার সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। আসলে মায়ের ভালোবাসার কোনো মূল্য নেই, যা প্রাকৃতিক ভালোবাসা, যা অন্য কারো কাছ থেকে পাওয়া অসম্ভব। অনেক কষ্টে তাদের শান্ত করে বললাম, এভাবে কান্না করবে তোমরা? আমরা কিন্তু কিছুই খাইনি, সো এখন খাবার দাও, খুব খিদে পেয়েছে। বলে খাবার টেবিলে বসে পড়লাম। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, তবুও আম্মু মুচকি হেসে বললেন, বেশ, তাহলে আপনারাও বসুন। মা, তুমিও বসো। নিধির মুখে নেকাব থাকার কারণে তাকে কেউ চিনতে পারেনি। যখন নেকাবটা খুলল তখন আম্মু। নিধি, তুমি? হ্যাঁ আম্মু, আমি। প্লিজ আমাকে ফিরিয়ে দিবে না? বলে কান্না করে দিল। আসলে মেয়েরা একটু বেশি ইমোশনাল। তবে তিথি আড়াল থেকে সব শুনছিল। তবে নিধিকে দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে ভাবছে, তাহলে কি আমি শুভ্রকে হারিয়ে ফেললাম? না, এমনটা হওয়ার আগে আমার মৃত্যুই শ্রেয়। মনে মনে বলে কান্না করতে করতে রুমে চলে গেল। এদিকে সকলকে আমি সব বুঝিয়ে বললাম যে এরা কারা আর আমার সাথে তাদের কি পরিচয়। আব্বুও খুশি হলো একজন বাবা পেয়ে, সাথে আম্মুও খুশি ভালো একজন শ্বশুর পেয়ে। আপুও খুশি, তবে আমি আপুর সাথে কথা বলছি না, তার জন্য সে একটু মনমরা হয়ে আছে। আপুর সাথে কথা বলবো, তবে খাওয়া শেষে। সবশেষে তিথি কোথায় সেটা জেনে নিয়ে সকলকে সব কিছু বুঝিয়ে বললাম কেমনে কি করতে হবে, কেমনে তিথিকে আজ বকাঝকা করে পরে মেনে নেব, সাথে কেমনে ওকে সারপ্রাইজ দেবো সব কিছু। সবশেষে খেতে বসলাম। আম্মু, আব্বু, আপু সকলে যা পারছে তাই দিচ্ছে আমার প্লেটে। তাই বিরক্ত আর রেগে গিয়ে বললাম, এখন যদি তোমরা সকলে একসাথে খেতে না বসো তো একদমই খাবো না, বলে দিলাম। সকলে আমার রেগে যাওয়া দেখে বসে পড়লো। আপু তিথিকে খেতে ডাকলেও সে আসেনি। খাবার শেষে রুমে চলে আসলাম। দাদুকেও আব্বু একটা রুমে নিয়ে গেলেন। দাদু বেশ খুশি হলেন এমন একটা পরিবার পেয়ে। তার কাছে এটা নিজের পরিবারই মনে হচ্ছে, তবে নিজের পরিবার বটে। আমি সবার সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি একটা মেয়ে শুয়ে আছে। তবে আমি তিথির মুখ সেই 7.5 বছর আগে দেখেছিলাম, এরপর আর কখনো দেখিনি। চাইলে দেখতে পারতাম, কিন্তু সেই চেষ্টা করিনি। তো মেয়েটিকে আমার বিছানায় শুয়ে থাকতে দেখে রেগে আম্মুকে ডাক দিলাম। আমার চিৎকার শুনে মেয়েটি হন্তদন্ত হয়ে উঠে গেল। কয়েক মিনিটের মধ্যেই আম্মু আসলে জিজ্ঞেস করি, আম্মু মেয়েটি কে আর আমার রুমে কি করছে? রেগে বললাম কথাটি, যার কারণে মেয়েটি হালকা কেঁপে উঠল। ও তিথি, ও 6 বছরেই এই রুমে থেকেছে। দেখো কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছে। চারিদিকে দেখিয়ে আমিও চারিদিকে তাকিয়ে দেখলাম আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে। নিজের রুম বলে কথা, বিয়ের পরই তো ও রুম হবে, তাই না? কি বলেন পাঠক পাঠিকা, শ্রোতা বন্ধুরা? আর তাকে দেখে আমার অর্থির কথা মনে পড়ে গেল। তবে সে অর্থির চেয়েও দ্বিগুণ মায়াবী আর সুন্দর হয়েছে, আর ওর ভয় পাওয়া চেহারাটি আরও সুন্দর লাগছে। সে যাই হোক, আমি মোটেও আনন্দিত না হয়ে মেয়েকে রাগ দেখিয়ে বললাম, তোকে কে বলেছে এমন করে সাজাতে? আমার রুম আমি নিজেই সাজাবো, আর কারো পারমিশন ছাড়া এখানে আসার মানে কি? রেগে চিৎকার করে বললাম, আসলে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আম্মুকে বকবেন না। বেরিয়ে যা রুম থেকে, তোর মতন মেয়েকে আমার জাস্ট দেখতেও ইচ্ছে করছে না। আই সে গেট লস্ট ফ্রম হেয়ার, চিৎকার করে বললাম। কিন্তু সে বের না হয়ে যে কাজটা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ সে আমাকে
প্লিজ আপনি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েন না। দরকার হলে আমি আপনার বাড়িতে কাজের লোকের মতনই থাকবো। আমারও কেমন যেন ফিলিংস হচ্ছে, কারণ প্রথম কোনো মেয়ে আমাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর যদি সে ভালোবাসার মানুষ হয়তো আর কথাই নেই। তবুও নিজেকে সংযত করে দিলাম এক ধাক্কা। কি সমস্যা? তোকে সাহসকে দিয়েছে আমাকে এমন করে জড়িয়ে ধরার? আর তুই ভাবলি কি করে তোর মতন মেয়েকে আমি আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখবো? এক্ষুনি বেরিয়ে যা রুম থেকে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলতেই সে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে কান্না করতে করতে বের হয়ে গেল। আর আম্মু এসে, এটা কেন করলি তুই? জানিস না কেন মেয়েটি এখনো তোর আশায় আছে? তোকে সে বাঁচিয়েছে, তারপরেও তুই? আম্মু এটা জাস্ট অ্যাক্টিং। কিছুক্ষণ আগেই বললাম না, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই তো সব ক্লিয়ার, তাই না? আম্মুকে জড়িয়ে ধরে হয়েছে। এবার এখন আমার শ্বশুরের রুমে যেতে হবে। আমার বাবা বলে কথা, সে যাব। আগে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। অনেকদিন হলো তোমার হাতের ছোঁয়া পায় না আমার চুলগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়। তারপরে আমি শুয়ে পড়লাম, আর আম্মু আমার চুলে বিড়ি কেটে দিচ্ছে। এমন করে আগেও প্রতিদিন আম্মু আমায় ঘুম পাড়িয়ে দিত। দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সময়ও নিজের গতিতে চলছে। দুপুর হয়ে এলো। তিথি এসে দেখলো শুভ্র ঘুমিয়ে আছে। তার কাছে শুভ্রকে এখন বড্ড অচেনা লাগছে। তবে সে ভাবছে, ইস, কি সুন্দর হয়ে গেলেন আপনি আগের থেকেও। এখন যেন কিউটের ডিব্বা। আপনার লাল ঠোঁটটা দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। কিন্তু আপনি এখন আমার নন, আপনি হয়তো নিধির। তবুও আপনাকে ভালোবেসে জীবন পার করে দিব। বলে হাতের উল্টো পিঠে নিজের চক্ষু জল মুছে ফেললো তিথি। আসলে সে আমাকে ডেকে দিতে এসেছিল, কিন্তু আমার মুখ দেখে আর ডাকেনি, বরং নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। হঠাৎ ঘুমের মাঝে মনে হলো কেউ আমার ঠোঁট চুষছে, তাই হালকা চোখ খুলে দেখলাম তিথি আমার ঠোঁট চুকর মন ভরে চুষছে। আমারও ভালো লাগছে প্রথম লিপ কিস, তাও আবার প্রিয় মানুষের। কিছুক্ষণ এভাবে ঘুমের ভান করে পড়ে রইলাম, প্রায় ঘন্টা খানেকের মতন। হঠাৎ সে আমার ঠোঁট যুগল ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর বলতে লাগলো, কেন আমায় ফিরিয়ে দিচ্ছেন? কেন কেন? আপনাকে ছাড়া আমি যে বড্ড অসহায়। আপনি বিহীন আমার দম বন্ধ লাগে। এই 7-7টা বছর কেমন করে কাটিয়েছি সেটা আমি নিজেও জানি না। যেদিন আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনেছিলাম সেদিন আমার মনে হয়েছিল আমার নিঃশ্বাস আটকে আসছে, হয়তো আমি এক্ষুনি মারা যাব। কিন্তু আমি বিশ্বাস করিনি যে আমার শুভ্র আমাকে ছেড়ে কোথাও যাবে না। উনি বেঁচে আছেন। দেখেন, কথাটা সত্যি হলেও কথার মানুষটি আর আমার রইল না। বড্ড বেশি ভালোবাসি আপনাকে। হ্যাঁ, আমি মানি আপনাকে আমি অপবাদ দিয়েছিলাম, কিন্তু সেটা আপনাকে বাঁচানোর জন্যই। এতে আমার কোনো স্বার্থ ছিল না। আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই যদি আমি দোষী হই, তাহলে আমি অপরাধী। যাকে এসব বলে আর লাভ নেই। বলে তিথি উঠে দাঁড়ালো আর আমাকে ডেকে দিয়ে চলে গেল। আমিও উঠে গেলাম শোয়া থেকে, আর ভাবছি ওর বলা প্রত্যেকটা কথা। আমি ঘুমের ভান করেছিলাম, তাই ওর বলা সব কথা শুনেছি। ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ ধরে শাওয়ার নিলাম, তারপরে নিচে চলে এলাম। নিচে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। নিধি আর দাদুকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। একটা পরিবারও পেয়েছে বটে। তারপর সকলে মিলে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ শেষে সকলকে সোফায় বসতে বললাম। গার্ডসদের বললাম সবার জন্য আনা মালগুলো ভেতরে নিয়ে আসতে। গার্ড সেগুলো আনার পর একে একে সকলকে দিলাম। আপুর সাথে কথা বলে ওর জন্য আনা জিনিসগুলো দিলাম। সে আমার কাছ থেকে সে সময় ক্ষমাও চেয়ে নিয়েছিল। শুধু তিথি বাদে ওরগুলো আমার কাছেই আছে, তবে সেগুলো রাতেই দেব ওর বার্থডে গিফট হিসেবে। ও বেশ মুখিয়েছিল শুভ্র তাকে কিছু দেবে, কিন্তু যখন দেখলো সবার দেওয়ার শেষ, তখন মুখ মলিন করে আপুর রুমে চলে গেল। তিথির পরিবারের সকলে খেয়াল করলেও কেউ কিচ্ছু বলেনি, কারণ সবাইকে সকালে সবটা বুঝিয়ে ফেলেছি। তিথি আপুর রুমে গিয়ে উপর হয়ে শুয়ে কান্না করছে আর বলছে, আমাকে এতটা ঘৃণা করেন যে ন্যূনতম একটা কিছুই আনলেন না। এতটাই খারাপ আমি?
চলে যাব আপনার জীবন থেকে, যেখানে থাকবে না কারো মায়া, যেটা আমায় ছুঁতেও পারবে না। কি লাভ আপনার প্রতি মায়া বাড়িয়ে? এতটা বছর অপেক্ষার পরও যদি আপনাকে না পাই, তাহলে আজও পাবো না। হঠাৎ আপুর ধাক্কানোতে ওর হুঁশ ফিরল। কি হলো তিথি, তুমি কাঁদছো কেন? শুভ্র তোমায় কিছু দেয়নি? দিয়েছে তো বটে, সেটা অদৃশ্য, একরাজ ঘৃণা আর অবজ্ঞা। এতটুকু বলে সে ওয়াশরুমে মুখ ধুতে চলে গেল। আপু ওর এমন কথায় বেশ অবাক হয়ে ওর যাওয়ার দিকে চেয়ে রইল আর ভাবছে, মানুষটি কতটা কষ্ট পেলে এমন কথাগুলো বেশ হাসি মুখেই বলে। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার মুচকি হাসি দিল, যার অর্থ আজ রাতে কিছু একটা হবেই। বিকেল থেকে মেহমান আসতে শুরু করলো। বিশেষ করে দাদুর বন্ধু 3 পার্বত্য জেলার মন্ত্রী বদরুল খান সাহেবও এলেন, কারণ তিনি দাদুর দেশীয় বেস্ট ফ্রেন্ড ছিলেন। দাদু আমাদের সবার সাথে তার পরিচয় করিয়ে দিলেন। তো একে একে অতিথিরা আসার পর শুরু হলো আব্বু আম্মুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। অনুষ্ঠানে আব্বুর অনেক কলিগ ও তার পরিবারও এসেছিল। আমার বন্ধুরাও এসেছে। একটা মেয়ে ফ্রেন্ডেও আসলো, নাম ফারিয়া। তিথিকে দেখিয়ে দেখিয়ে তার সাথে হেসে হেসে কথা বলছি। ও আমার বিভিন্ন কথায় হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ছে। এতে তিথির মুখখানা দেখার মতন ছিল। আমার কথায় যখন ফারিয়া হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ছিল, তখন তিথি বেশ রেগে যায় আর বলে, শালার খচ্চর একটা, আমার সাথে এমন হেসে হেসে কথা বলতে পারে না। আর দেখো না, ওই মেয়ের সাথে কত ভালো কথা বলে, ইটিস পিটিস করছে। কুত্তা লুইসা অ্যানাকোন্ডা বলে রেগে সেখান থেকে চলে গেল। আমি শুধু হাসছি ওর এমন রিয়াকশানে। হা হা হা। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অতিথিরাও প্রায় চলে গেল, কিন্তু আমার বন্ধুরা থেকে গেল, কারণ তাদের আমার প্ল্যানটা বুঝিয়ে দিয়েছিলাম অনুষ্ঠানের মাঝে। এভাবে রাত 11:10 বেজে গেল। আপুকে ডেকে বললাম তিথিকে সুন্দর করে সাজিয়ে ছাদে নিয়ে আসতে, আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে যেন না বলে, আর ছাদে আনার আগে ওর চোখগুলো বেঁধে আনতে। আপুও বলল, সব কিছু ঠিক মতনই চলবে, তুই যা। আমিও সকলকে নিয়ে সবকিছু রেডি করে নিলাম। 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি আছে। ঠিক 11:58 আপু তিথিকে নিয়ে ছাদে আসলো। তিথিকে দেখে আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। ওকে কেমন লাগছে সেটা আমি নিজের ভাষায় বলে বোঝাতে পারবো না, তবে এক কথায় অনন্য অসাধারণ, যাকে বলে তাই। তখনই আমার মুখ দিয়ে ছোট্ট করে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। ঠিক ঘড়িতে 11:59:45। আপুকে বললাম চোখ খুলে দিতে। ওর চোখ খোলা মাত্রই চারদিক থেকে সকলে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে তিথি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইউ ডিয়ার। দৃশ্যটা দেখা মাত্রই তার চোখের জল আর বাঁধা মারল না, ঝর্ণার গতিতে পড়তে শুরু করলো। তখনই পাশ থেকে আম্মু বলে উঠল, কে দিদি, কেক কাটবে না? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু কাটবো, তবে আজ যে আমার জন্মদিন আমি নিজেই জানি না। এই ঘৃণিত মানুষের জন্মদিন পালন নয় করলেই পারতেন আন্টি। গত 7 বছর আম্মুকে তিথি আম্মু বলেই ডাকতো, কিন্তু আজ হঠাৎ আন্টি বলায় বেশ নয় অনেক বেশি অবাক হলো। তবুও নিজেকে স্বাভাবিক করে বললেন, এটা কেমন কথা দিদি মামুনি? শুভ্র এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করলো, আর তুমি এসব কি বলছো? বলেই জিভায় কামড় দিল আম্মু, কারণ আম্মু সত্যি কথাই বলে দিল। আর তা শুনে তিথি বলে উঠল, উনি আমার বার্থডে অ্যারেঞ্জ করছেন? তিথি মামুনি, আগে কেকটা কেটে নি, পরে না হয় এটা বলা যাবে। ওকে আব্বু। বলে সে কেক কাটলো। প্রথমে আমাকে খাইয়ে দেওয়ার সময় ছলছল দৃষ্টিতে তাকালো, তাই আমিও খেয়ে নিলাম। এমনিতে মেয়েটি ভীষণ কষ্ট পেয়েছে, তাই আর কষ্ট দিতে চায়নি। তারপরে একে একে আম্মু, আব্বা, ওর বাবা মা, ভাই ভাবি, আপু, আন্দান ভাই, আঙ্কেল আন্টি সবাইকে খাইয়ে দিল। অবশেষে আমার বন্ধুদেরও খাইয়ে দিল। কিন্তু ফারিয়াকে খাওয়ানোর সময় রক্তচক্ষু নিয়ে তাকালো। তখন ফারিয়াও বেশ ভয় পেয়ে গেল, কিন্তু কেকটা খেয়ে নিল। সবশেষে আমার বন্ধু রায়ান এসে দর্শন রাবল অ্যান্ড নেহা কাক্কারের তেরি আঁখিও মে রোমান্টিক গানটি লাগিয়ে দিল। গান শেষে রায়ান এসে আমাকে কানে কানে ফিস ফিস করে বলল, এখন সময় তিথিকে প্রপোজ করার, যা দোস্ত, দেরি করিস না।
তাই আমিও আর দেরি না করে সকলকে 1 মিনিট আসতে বলে নিচ থেকে তিথির জন্য আনা ডায়মন্ড রিংটা নিয়ে আবার ছাদে চলে এলাম। তারপরে চারদিকে সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তাতে সকলের নজর এখন আমাদের দিকে, আর আমি তিথির সামনে রিংটা ধরে বললাম, নাটোরের বনলতা সেনকেও হার মানায় তোমার সৌন্দর্য। স্বর্গের কোনো হুট যেন মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি, ভালোবাসি তোমায়। বিধাতা নাকি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছে। তোমাকে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই বিধাতার হাতে সৃষ্টি হয়েছ। তোমার সৌন্দর্য, সুমধুর কণ্ঠ আমায় পাগল করেছে। তাই আজ বলছি, তোমার হাতটা ধরে সারা জীবন চলার অনুমতি পেতে পারি? তোমার ওই মায়াবী মুখখানি আমার সর্বনাশ করেছে। ঠিকমতো ঘুমাতেও দেয় না, কোনো কিছুতেই আর মন বসে না, শুধু বারবার তোমাকে দেখতে ইচ্ছা করে। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, ভালোবাসি তোমায়। তুমি কি আমায় ভালোবাসে ভরিয়ে দেবে? ঠিক গুছিয়ে কথা বলতে পারি না, তুমি আমাকে অগোছালো করে দিয়েছ। মন যেন এখন আর আমার কাছে থাকেই না। তুমি চুরি করে নিয়েছো। তোমাকে দেখলেই হৃদযন্ত্রটি অস্থির হয়ে ওঠে। কি করে বলি তোমায় অনেক অনেক ভালোবাসি? চোখ বন্ধ করে বলে দিলাম। চোখ খুলে দেখি আব্বু আম্মু সহ সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারও কথা, তাদের সামনেই তাদের ছেলে একটি মেয়েকে কি সুন্দর করে প্রপোজ করছে। তারপরে দেখি তিথি লজ্জায় তার বাম হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। অন্তঃপর আমি তার হাতের কনিষ্ঠ আঙুলে পরিয়ে দিলাম। এরপরে সে সবাইকে অবাক করে দিয়ে যে কাজটি করলো তাতে আমি জাস্ট অজ্ঞান হওয়ার পালা। কারণ সে আমার পায়ের ওপর পা রেখে দু হাতে মাথার পেছনে চুলগুলো খামচে ধরে চোখে চোখ রেখে মিষ্টি একটা হাসি দিয়ে সবার সামনে ঠোঁট মিলিয়ে দিল, যা মাত্র 2 মিনিটের মতন স্থায়ী ছিল। 2 মিনিট পরে সে লজ্জায় সেখান থেকে এক দৌড়ে আমার রুমে চলে এলো। আর এদিকে আমি লজ্জায় কারো দিকে তাকাতেও পারছি না। এই কেমন মেয়ে রে বাবা, আমাকে এখন এমন জায়গায় ফেলে পালিয়ে গেল। ইস, পুরুষ হয়েও এখন আমার মেয়েদের মতন লজ্জা করছে। কি করি? তাই আর কিছু না করে একটা চেয়ারে গিয়ে মাথা নিচু করে বসে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা ভাবতে লাগলাম। কেমনে তিথি আমাকে, ইস, এখন সেটাও বলতে আমার লজ্জা করছে। হঠাৎ মিনিট 2 পর পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকিয়ে দেখি দাদু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। দাদুর হাসিটাও আরেক দফা আমাকে লজ্জায় ফেলে দিল। এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি। কারণ জীবন যেহেতু একটাই, প্রেম করে বিয়ে করব একটাই। আমাকে লজ্জা পেতে দেখে দাদু প্রথমে আমার পিঠে হাত রাখলেন, তারপরে থুতনিতে ধরে মুখ তুলে বলতে লাগলো, কি দাদু ভাই, লজ্জা পেলি? দাদু তুমিও এখন মজা নিচ্ছ? মেয়েকে রাগ দেখিয়ে বললাম। না রে, মজা নিচ্ছে না, তবে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা উপলব্ধি করছি। আমার নাত বউ কিন্তু অনেক ভালো রে। দেখেছিস, তুই আজ সারাদিন এত কিছু করার পরেও, এত বকাঝোকা করার পরেও তোকে ফিরিয়ে দেয়নি। আসলেই দেখ এমন করে তোকে ভালোবাসে। কতটুকু ভালোবাসলে মানুষ এমন হয়। দেখলি তোর চোখে চোখ রেখে কেমন মিষ্টি করে হাসি দিল। দাদু ভাই, তুই আমায় প্রমিস কর, তিথি দাদু ভাইকে কখনো কোনো অবস্থায় কষ্ট দিবে না। দে, আমায় কথা দে। এতক্ষণ দাদু আমার সাথে কথা বলতে বলতে খেয়াল করলাম সবাই আমাদের ঘিরে ধরেছে। তাই সকলের সামনে দাদুর হাতে হাত রেখে প্রমিস করলাম, হ্যাঁ দাদু, আমি আজ তুমি ও প্রত্যেকের সামনে প্রমিস করে বলছি, আমি কখনো তিথিকে তিল পরিমাণও কষ্ট পেতে দেব না, ইনশাআল্লাহ। আর কেউ যদি আমার অনুপস্থিতিতে যদি কেউ তিথিকে কষ্ট কিংবা একটু কথা বলে, তাহলে আমি তাকে ছেড়ে দেব না। সে আমার মা বাবা কিংবা আমার বোন, যে কোনো কেউ। কারণ একটি মেয়ে তার আপন পরিবার ছেড়ে অন্য আরেকটি পরিবারে বউ হয়ে এসে সেখানে সংসার করবে, তাহলে তাকে কেন সেই পরিবারে কষ্ট পেতে হবে? আর এটাই হলো তার আসল কথা। দাদু ভাই, আমিও তোর সাথে একমত বলে দাদু বাঁ হাতে আমায় জড়িয়ে ধরলেন আলতো করে। শুভ, তাহলে আমরা কি বিয়ের আয়োজন করতে পারি? পাশ থেকে আম্মু কথাটা বলে উঠলেন, হ্যাঁ, তবে এখন নয়, আর 3 মাস পর। কারণ 2 মাস পর তিথির অনার্স ফাইনাল পরীক্ষা, আর পরীক্ষা শেষ হলে করতে পারো।
আমরা তোমার সাথে একমত শুভ্র। পেছন থেকে আরফান ভাইয়া, জি ভাইয়া। তাহলে ভাইয়া ভাবি আর আমি একসাথে অনার্স কমপ্লিট করব। ইয়াহু, অনেক মজা হবে। আমার ফ্রেন্ডই আমার ভাবি। খুশি হয়ে বলল নিধি। এভাবে তাদের একজন এক একটা কথা বলতে লাগলো। তাদের সকালকে বিদায় দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তিথি আমার লেখা ডায়েরিটা দেখতেছে, যেটাতে গত কয়েকদিন ধরে তিথির নামে অনেক ছন্দ, কবিতা আর ভালোবাসার কিছু কথা লিখেছিলাম। তারপরে আমি রুমে ঢুকে একটু গলা ঝাড়ে দিলাম। আমাকে দেখা মাত্রই সে আমার দিকে এগোতে লাগলো। তাই আমি বলতে লাগলাম, এই তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? ওর এমন সামনে আসা দেখে ভয়ে ঢোক গেলে বললাম কথাটি। কেন এগোচ্ছি সেটা তো এখন জানতে পারবেন মশাই। বলেই দুষ্টুমি একটা হাসি দিল তিথি। বলতে বলতে সে একদম আমার কাছেই চলে আসলো। ওর মুখের গরম নিঃশ্বাস আমার গলায় পড়ছে। কারো মুখে কোনো কথা নেই। এতে পরিবেশটাও বেশ নরম হয়ে এলো, যার ফলে এখন দুজনের হৃদস্পন্দনের ধুকধুক শব্দটাও দুজনে শুনতে পাচ্ছি। বেশ শান্ত পরিবেশ। এমনি করে মিনিট 10 কেটে গেল। হঠাৎ তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন আমাকে এত কষ্ট দিলেন? জানেন না আপনাকে ছাড়া আমার কত অসহায় লাগে। আজ সকালে যখন আপনি নিধিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন আমার মনে হয়েছিল আমি আমার মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলছি। কিন্তু না, আমিই ভুল। আজ আমি আমার সবচেয়ে মূল্যবান কিছু পেয়েছি, যেটার আশা আমি কোনো কালেই করিনি। জানেন, আমি খুব খুশি। যখন আমাকে প্রপোজটা করেছিলেন তখন আমার কত ভালো লাগছিল। তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হয়েছিল যে কিনা নিজের পরিবারের সামনে প্রপোজাল পায়, আবার তাও তার প্রিয় মানুষটার। আমি খুব খুশি। তিথি এক নাগাড়ে বলে দিল কথাটি, সাথে আমার শার্টটাও ভিজিয়ে দিল। তাই আমি ওর থুতনি ধরে ওর মুখটা উঠালাম। দেখলাম তিথি কাঁদছে, তাই আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এই যে মিস, কাঁদেন কেন? আর একবার কান্না করতে দেখলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিলাম। কান্না করবো না তো কি করব? আপনি আমাকে আজ পুরোটা দিন কেমন করে কষ্ট দিলেন। আমি আপুর রুমে গিয়ে অনেক কান্না করেছি জানেন। আপনার রেগে কথা বলায় কতটা কষ্ট পেয়েছি জানেন। চোখ মুছে বলল তিথি, ওকে, প্রমিস করলাম আমার এই অর্ধাঙ্গিনীর আর কখনো কষ্ট পেতে দেব না। বলে তিথির ঠোঁট যুগল নিজের আয়ত্ত নিয়ে নিলাম। সেও পাল্টে রেসপন্স দিচ্ছে। মিনিট কয়েক পর ছেড়ে বললাম, ম্যাম অনেক হয়েছে, এখন রাত 2টো বাজে, ঘুমাবেন কখন? আজ আপনার সাথে ঘুমাবো, তাই দেরি করেছি। বলে শক্ত করে জড়িয়ে ধরল। তা হবে না, বিয়ের আগে এসব কিছুই না। আর মাত্র 3 মাস, তারপরে না হয় শোবে। 3 মাস অপেক্ষা করতে পারবো না। গত 7টা বছর কেমন করে অপেক্ষা করেছি সেটা আমি আর আমার খোদাই জানেন। আমি 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করব, না হলে চিরকালের জন্য হারিয়ে যাব সবার কাছ থেকে। অভিমানী হয়ে বলল কথাটি। ওর কথায় বেশ ভয়েও পেলাম। তাই সিদ্ধান্ত নিলাম কাল আম্মু আব্বুকে বলবো কথাটা, না হলে আমার পাগলিটাকে হারিয়ে ফেলবো। তাই তাকে বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, আর আমি এতক্ষণ তোমার সাথে দুষ্টুমি করছিলাম। আর হ্যাঁ, তোমার জিনিসগুলো নেবে না? আমার জিনিস মানে? যেগুলো তোমার জন্য ইউকে থেকে স্পেশালি এনেছিলাম। এই নাও, এই পুরো সুটকেসটা তোমার। বলে একটা বড় টলি সাইজের সুটকেস এগিয়ে দিলাম তিথির দিকে। ওয়াও, এগুলো সব কার? কার আবার, তোমার জন্য এনেছি, সবই তোমার। আর সেগুলো কাল দেখিও। আজ ঘুমাইতে চলে যাও, বলে ওকে পাঠিয়ে দিলাম। তারপরে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। আজ বেশ আনন্দ লাগছে নিজের ভালোবাসার মানুষটার সাথে সময় কাটিয়ে। কার না ভালো লাগবে এমন একটা দিন যদি প্রিয় মানুষকে উপহার দেওয়া যায়। যাই হোক, সেসব কথা আর মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এতক্ষণে বুঝি আপনাদের রোম্যান্স শেষ হলো? তিথি রুমে ঢুকতেই দুষ্টুমি হাসি দিয়ে বলল, আপু। ধ্যাত আপু, তুমিও না? বলে লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। আর আপু হাসছে কারণ সে তিথিকে এমনিতেই মজা করে লজ্জা দেয়, কারণ তার কাছে তিথির লজ্জা মাখা মুখটি বেশ ভালো লাগে। তাই কিছুক্ষণ পর তিথি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, তারপরে শুয়ে পড়লো।
সেও আজ খুব খুশি। অবশেষে সে পেলো তার ভালোবাসার মানুষটাকে। তার আজ তৃপ্তি লাগছে, কারণ অপেক্ষা শব্দটি তিতা হলেও এর ফল মিষ্টি। সে এখন এতটাই বুঝতে পেরেছে। এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুমের মধ্যে টের পাচ্ছি কেউ যেন আমার উপর শুয়ে আছে, তবে ওর শরীরের উচ্চতা আমার পরিচিত মনে হচ্ছে না। তাই চোখ খুলে তাকিয়ে দেখলাম কে সে, কিন্তু তবু তার চুলের জন্য তাকে দেখা যাচ্ছে না। যখন তার চুলগুলো সরিয়ে তার দিকে তাকালাম, তখন আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। ভাবছি এই এখানে কি করছে। তিথি দেখলে নিশ্চয়ই আমাকে খারাপ বা অন্য কিছু ভাববে, তাই আর সহ্য করতে না পেরে দিলাম এক ধাক্কা। সাথে সাথে সে চেঁচিয়ে নিচে পড়ে গেল। ওর চেঁচানোতে মাথা আরও গরম হয়ে গেল। তাকে এমনিতেই আমি দেখতে পারি না, তার উপর সে এতক্ষণ শুয়েছিল আমার উপরে। তাই আর রাগ কন্ট্রোল করতে পারিনি, দিলাম এক থাপ্পড়। কেন জানেন? কারণ সে হলো আমার কাজিন, মানে আমার ফুফাতো বোন লিসা, আমার ক্লাসমেট, যাকে আমি দু চোখেও দেখতে পারি না। এমন মেয়ে আমি জীবনে দেখিনি, যে আগে আমাকে এমনিতেই দেখতে পারতো না, কিন্তু আজ যখন আমি আসছি তাই যেন ভালোবাসা উতলাই পড়ছে। যত সব ফালতু মেয়ে। আগে আমাকে যেখানে দেখতো সেখানেই ওর বান্ধবীদের নিয়ে অপমান করতো, তাও কেন নিজেই জানতাম না। যাই হোক, ওকে বলতে লাগলাম, তোর সাহস কী করে হয় আমার রুমে এসে আমার উপর শুয়ে পড়ার? রেগে বললাম, তোমাকে আমি ভালোবাসি তাই। ভালোবাসা? আর তুই হাসালি। যে মেয়েটি আমাকে যেখানে দেখতো সেখানেই তার অপমান ছাড়া কিছুই করেনি, তার আজ এত ভালোবাসা উতলে পড়ছে, যেটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি সত্যি তখনকার জন্য সরি, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সেটা আর সম্ভব নয়। তার চেয়ে হৃদয়কে গিয়ে ভালোবাসো গিয়ে। সে তোকে অনেক ভালোবাসে, আর তোকে অনেক অনেক বেশি ভালো রাখবে। আমার দ্বারা সম্ভব নয়। আমি তোমাকেই চাই, তোমার মতো অন্য কাউকে নয়। বাস্তবে চাই, কল্পনাতে নয়। তাই এই মুহূর্তে আর নিজেকে কন্ট্রোল করা বড্ড দায় হয়ে গেল। তখনই ঘটল এক ঘটনা। লিসা আমাকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে গেল তিথি। অবশ্য লিসা আমাকে জড়িয়ে ধরলো, আমি কিন্তু তাকে ধরিনি। আমার ওর আগে চোখ লাল হয়ে গিয়েছিল, তাই তিথি আর আমাকে সন্দেহ করেনি। সে হাত থেকে রেখে তেড়ে আসছিল লিসার দিকে। এসেই ওকে আমার কাছ থেকে আলাদা করে চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে থাপ্পড় মারতে লাগলো। তবে লিসার বয়সে তিথি ওর ছোট, মারতে মারতে ওরা এমন অবস্থা করলো ওকে দেখলেও চিনতে পারবে না কেউ। আমি তিথির দিকে হাঁ হয়ে তাকিয়ে আছি। আসলেই এটা সত্য যে বাঙালি মেয়েরা তাদের স্বামী বা প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে পারে না। তিথিরও একই রকম ভাবনা। মারা শেষে তিথি চিৎকার করে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ওনাকে জড়িয়ে ধরার? ওনাকে জড়িয়ে ধরার অধিকার শুধুই আমার আছে। রেগে চিৎকার করে বলল তিথি। তিথির এমন চিৎকার শুনে বাড়ির সকলে আমার রুমে চলে এলো। এখন দাদু, আম্মু, আব্বু, আপু, দুলা ভাই, তিথির আব্বু আম্মু, ভাই ভাবি, সাফিক আঙ্কেল, আন্টি সহ সকলে আমার রুমের সামনে। সাথে লিসার ছোট বোন নিচা ও তার আব্বু আম্মু। তারা দেখছে তিথি লিসার চুল ধরে আছে আর থাপ্পড় মারছে। সাথে সাথে লিসার মা রেগে বললেন, এই মেয়ে, তোর সাহস কি করে হয় লিসাকে এভাবে ধরে ওকে মারার? আর এই মেয়েকে এখানে আসার সাহস কে দিল? এখানে শুধু লিসার অধিকার আছে। রেগে পুপি মানে লিসার আম্মু। ওনার কথা শুনে মাথা গরম হয়ে গেল। এই মহিলা বলে কি যে আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল না, সে এসেছে অধিকার নিয়ে কথা বলতে। তাই বিরক্ত হয়ে বললাম, আপনি কি যেন বলছেন ফুপি? আপনার সাহস কি করে হলো এই কথা বলার? কোন সাহসে আপনি এই কথা বলছেন? শান্তভাবে বললাম, মুখে মুখে কথা বলে বেয়াদবি করবে না। আমরা তোমার গুরুজন, সো মুখ সামলে কথা বলো। মুখ আপনি সামলে কথা বলুন। আর কি যেন বলছেন অধিকার? হা হা হা। কেন, আব্বুর ব্যবসা যখন লসে যাচ্ছিল তখন তো আব্বু আম্মু আপনার পায়ে ধরেছিল যেন ফুপা আমাদের শেয়ার ক্যান্সেল না করে, কিন্তু আপনারা তাদের অপমানও করেছিলেন। সেদিন থেকে আপনি আমার মনে ফুপির অধিকার হারিয়ে ফেলেছেন। মনে আছে আজ থেকে 9 বছর আগের ঘটনা? মনে থাকবে কেমনে? বাদ দেন। ভালো মানুষই আর বেয়াদবি শিক্ষা আমাকে শেখাতে আসবেন না, নিজেই আগে শেখুন। বড় ভাইকে সম্মান করতে পারেন না, আমাকে আসছেন বেয়াদবি শেখাতে? আর আপনার মেয়েকে যেন এখানে না দেখি। আর আমার রুমে মোটেও এলাও না। আর ও
কে জানেন? ও হলো আমার অর্ধাঙ্গিনী, মানে আমার উড বি ওয়াইফ, মাইন্ড ইট। বলে ওয়াশরুমে চলে এলাম। তারপরে যে যার রুমে চলে গেল। কে কি বলবে? যেখানে আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী বলে স্বীকার করে নিয়েছি, সেখানে আর কারো কোনো প্রশ্নই থাকবে না। আর তিথি তো তখন ডাইরেক্ট অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। যাই হোক, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। তাদের এখনও বাসায় থেকে পায়ের রক্ত মাথায় উঠে গেল। এরা নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে আসছে। তাই গার্ডসদের ডেকে বললাম যেন এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বাড়ি থেকে। তারপরে গার্ডরা তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তারপরে সকলে নাস্তার টেবিলে বসলাম। কারো মুখে কোনো কথা নেই, তাই আমি নিজেই বলা শুরু করলাম, আব্বু, আই এম সরি। আসলে আমি এসব কিছু করতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করলো। ইটস অল রাইট মাই বয়, ভালো করেছিস। ও আমাদের যেভাবে অপমান করেছিল তার উচিত শিক্ষা আজ পেল। থ্যাঙ্কস আব্বু। আর একটা কথা বলার ছিল। তিথির দিকে তাকিয়ে বললাম। হ্যাঁ বল, কি কথা? আমার দিকে তাকিয়ে আব্বু, আসলে আমাদের বিয়ের কথাটা বলতাম। লজ্জিত হয়ে বললাম, কোনো ছেলে কি করে নিজের বিয়ের কথা নিজের বাবাকে বলে? সে বাইরে যতই গ্যাংস্টার কিংবা নেতা হোক না কেন। আর তাই আমিও সাহস করে বলে ফেললাম। সবাই দেখি আমার কথায় মুচকি মুচকি হাসছে। আর তিথি তো লজ্জায় ওর মুখ লাল করে ফেলেছে। কিছু মেয়ে আছে যাদের গায়ের রং দুধ আলতো, তারা লজ্জা পেলে তাদের গায়ের দুপাশ লাল হয়ে যায়। ঠিক তিথিরও তাই। আমিও তোকে এই নিয়ে কথা বলবো ভাবছিলাম। আচ্ছা বল, কি বলবি? ও আসলে তিথি চাইছে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়, আই মিন 2-1 সপ্তাহের মাঝে। বলে তিথির দিকে তাকালাম। দেখি ও আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে আমি একটা মুচকি হাসি দিলাম। আমাকে উপরে দেখিয়ে কি যেন বলে রান্নাঘরে চলে গেল। তাই? সে তো ভালো কথা। ওকে, তাহলে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতেছি। খাওয়া শেষে আমিও চলে এলাম রুমে। দেখি তিথি রাগি মুডে আমার বিছানার উপর বসে আছে। আমাকে দেখে এগিয়ে এলো আমার কাছে। এসেই আমার কলার ধরে, এই আপনি আব্বুকে আমি বলছি কেন বলছেন? রাগি মুডে বলল তিথি। তো আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে, তো মানে আপনি আমাকে সবার সামনে এমন লজ্জা দিচ্ছেন কেন? এখন আপু দেখলেই আমাকে পচাবে। তাও একই ভঙ্গিতে বললাম। এখন তো সে আরও রেগে গেল। এই আপনি এমন ভাব করছেন যেন কিছুই হয়নি। কিচ্ছু হবে না, তুমি একটু বেশিই কথা বলো। এখন কথা না বলে বিছানার উপর পা তুলে ভালো করে বসো, আমি একটু বিশ্রাম নেব। পারবো না। তাই? তাহলে আমি লিসার কাছে যাচ্ছি। ও আমাকে অনেক অনেক ভালোবাসবে, সাথে আদরও করবে। বলে দরজার দিকে এগিয়ে গেলাম। সাথে সাথে তিথি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, একদম এইসব কথা বলবেন না। আপনি শুধুই আমার অধিকার আমি অন্য কাউকে দিব না। জড়িয়ে কান্না করে। এই মেয়ে, তুমি খালি কান্না করো কেন ছোটদের মতন? কাঁদবো না তো কি হাসবো? আমার হবু বর যদি অন্যের কাছে যায় তাহলে আমার খারাপ লাগবে না? আর আপনি যদি ওর কাছে যান তাহলে আমাকে খুন করে যাবেন। আমি জীবিত থাকতে আমার স্বামীর ভাগ অন্য কেউ পাবে না। তাই? তাহলে তো তোমাকে স্বামীর আদেশ মানতে হবে। অবশ্যই মানবো। তাহলে আদর করো। দুষ্টুমি হাসি দিয়ে বললাম। আপনিও না? আমার লজ্জা করে না বুঝি? লজ্জামাখা কণ্ঠে তিথি। লজ্জা নারীর ভূষণ, তবে স্বামীর কাছে নারীর কোনো লজ্জা পাওয়ার মানেই হয় না, কারণ তারা একে অন্যের পরিপূরক। ওর থুতনিতে হাত দিয়ে বললাম। বলে সে আমায় দেওয়ালের সাথে চেপে ধরে আমার পায়ের উপর পা রেখে আলতো করে আমার পেছনের চুল খামচে ধরে ঠোঁট যুগল নিজের আয়ত্তে করে নিল। কতক্ষণ ছিলাম জানি না, হঠাৎ কারো দরজা ধাক্কানোতে সম্মতি ফিরে এলো আমাদের। তিথি তো লজ্জায় আমার দিকে তাকাতেই পারছে না। ওর গালের দুপাশ বেশ লাল হয়ে রয়েছে, ঠিক যেন একটা স্ট্রবেরি ফ্রুটস। যাই হোক, দরজা খুলে দেখলাম আপু দাঁড়িয়ে আছে। তাই বিরক্ত হয়ে বললাম, আর কটা মিনিট পরে এলে পারতি না? কেন রে ভাই, দিদি কি ভিতরে? মুচকি হেসে আপু, সেটা জন্য করবি কি? প্রয়োজন আছে বলেই তো জিজ্ঞেস করছি কুত্তা। বল না, কোথায় তিথি?
আছে রুমে, যা কথা বলে আয়, পাশে সাইড দিয়ে বললাম। না, তার প্রয়োজন নেই, এমনি দেখছিলাম আমার ভাইয়ের বউটা কোথায়। আমরা কথা বলতে বলতে তিথি এসেছিল, তাই তার দিকে চোখ টিপ মেরে উক্ত কথাটি বলল আপু। মানে কি বলছিস, বুঝাই বল। দেখ, বোঝাতে পারবো না। তবে এটা বলতে পারি যে তিথির কোনো প্রয়োজন ছিল না, এমনি ডাকছিলাম। তবে রে কুত্তি, আমাদের রোমাঞ্চের 12টা বাজিয়ে এখন বলছে কোনো প্রয়োজন নেই, বলে দিলাম দৌড়ানি। সারা বাড়ির আনাচে কানাচে তাকে দৌড়িয়ে হয়রান হয়েও পারলাম না। সকলে আবার হাসছে, কারণ আমার আর আপুর দুষ্টুমি আবারও শুরু হয়ে গেছে তাই। আর ওকে ধরতে পারলাম কই, তার আগেই আব্বুর ডাক। উব্র, তোর সাথে কিছু জরুরি কথা আছে, একটু এখানে বস, বলে আব্বু আমাকে তার কাছে ডাকলেন। সেখানে আনিস আঙ্কেল মানে আমার হবু শ্বশুর মশাই আর শফিক আঙ্কেলও ছিলেন, তাই তাদের কাছে গিয়ে বললাম, হ্যাঁ আব্বু বলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 27 তারিখ মানে আর 1 সপ্তাহ পর তোর আর দিথির বিয়ে, সাথে আরহা আদনানেরও। মানে তুমি বলতে চাচ্ছ যে ওই দিন একসাথে দুটো বিয়ে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম। সেটাই, আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি। এখন বল তোর মতামত কি? আব্বু, তোমরা আমার গুরুজন, সো তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে বেস্ট। এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। ওকে মাই সান, আই এম প্রাউড অফ ইউ। বাই দ্য ওয়ে, তাহলে কাল থেকে বিয়ের সব শপিং করা শুরু করে দেই। তবে বিয়ের শপিংয়ে আপু আর দিদির জন্য আলাদা করে কোনো কিছু কেনার দরকার নেই। কেন? অবাক হয়ে আব্বু, ওদের বিয়ে উপলক্ষে আমি সব কিছু নিয়ে এসেছি, তাই আর নতুন করে কিছু কেনার প্রয়োজন মনে করছি না আর কি। মুচকি হেসে বললাম। তাহলে তো ভালোই হলো। তবে ওরা চাইলে কিনতে পারো, আমার কোনো প্রবলেম নেই। ওকে ঠিক আছে। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে চলে এলাম রুমে। এভাবে সবার সাথে হাসি ঠাট্টার মাঝে দিনটি কেটে গেলেও তিথির কোনো দেখা পেলাম না। এ কারণেই মাথায় আগুন ধরে আছে। পেয়েছে কি মেয়েটা, আমাকে একটিবারের জন্য হলেও দেখা দিল না। তাই ঠিক করলাম এই কয়েকদিন ওকে ইগনোর করব। কিন্তু ওর মায়াবী মুখটা দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যাই। আর ইগনোর তো দূরে থাক, দেখতে দেখতে রাতও হয়ে গেল। ডিনারের সময় একটু দেখা পেয়েছিলাম, এরপর আর তার ছায়াটাও দেখলাম না। আর দাদুও ছিলেন আজ বাড়িতে, তিনি ওনার ফ্রেন্ড বাদরুল খানের বাসায় গিয়েছিলেন। কেউ আর না থাকায় মন খারাপ করে শুয়ে পড়লাম। সকাল 5টার দিকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বেরিয়ে গেলাম। সারাদিন সবাই ফোন করলেও কারো ফোনে রিপ্লাই করিনি। আজ থেকেই শুরু করবো তিথির ইগনোর। তাই কেউ আর ফোন না করার জন্য মোবাইলের সুইচ অফ করে রাখলাম। রাত 11টায় বাড়িতে এসে দেখলাম সবাই বসে আছে। আমাকে রাগান্বিত অবস্থা দেখে কেউ আর কথা বলার সাহস পায়নি। এভাবে প্রায় বিয়ের আগের দিন পর্যন্ত তিথিকে ইগনোর শুরু করেছিলাম। এতদিনে ওর অবস্থা দেখার মতন ছিল, আমার দিকে কেমন অসহায়ের মতন তাকিয়ে থাকতো। মোট কথা, পরিবারের কাউকেই এই কয়দিন সময় দিনই বললেই চলে। হলুদের 3 দিন আগের সকালবেলা রুম থেকে বের হতে তিথি এসে আচমকায় আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, কেন আমায় ইগনোর করছেন আপনি? আপনার এই ব্যবহার যে আমি আর নিতে পারছি না। শুধু একটি বার বলুন, কি দোষ করেছি আমি? কান্না জড়িত কণ্ঠে তিথি, কেন মনে নেই গত 4 দিন আগের পুরো দিনটাই কোথায় ছিলেন? একটু এসেছিলেন আমার কাছে? কেমন ছিলাম জানেন সেদিন? অন্যদিকে মুখ ফুরিয়ে বললাম, ওই যে ওর মায়াবী মুখ দেখলে আর রাগ করে থাকতে পারি না। তার জন্যই আমাকে আর 4 দিন ধরে ইগনোর করছেন? আমার কষ্টটা কি একটুও বুঝলেন না? তার চেয়ে আমার গলা টিপে মেরে ফেলুন, তাই ভালো হবে। আমার তার আগে ওর মুখ চেপে ধরলাম। এমন বাজে কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। প্রচণ্ড রেগে বললাম, তাহলে আমায় এত কষ্ট দেন কেন? খুব ভালো লাগে না কষ্ট দিতে? ফোঁপাতে ফোঁপাতে বলল তিথি। এই যে কান ধরলাম, আর হবে না লক্ষ্মীটি, বলে ওকে বুকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ যেতে না যেতে দাদু আর নিধি এসে, কি ভাইয়া, রোম্যান্স কেমন চলছে? মুখ টিপে হেসে নিধি। ওর কণ্ঠ শুনে আমি আর তিথি দুজন দুদিকে সরে গেলাম।
তিথি তো লজ্জায় মুখ তুলতেই পারছে না, তাই নিজেদের বাঁচাতে ওকে বললাম, কী সব আবল তাবল বলছিস? কেন দাদু ভাই, ও তো ঠিকই বলেছে। দাদু তুমিও? ও মা, নতুন বউ দেখে খুব লজ্জা পেয়েছে। তিথির কাছে গিয়ে মুখ টিপে হেসে বলল নিধি। নিধু, তুমিও না? বলে দৌড়ে চলে গেল, আর তিথি নিধিকে আদর করে নিধু বলেই ডাকে। যাহ বাবা, এতটুকুতে লজ্জা পেয়ে গেল আমার হবু ভাবি। দাদু, একটা কথা সত্যি কি জানো? আমাকে সিন্ডিকেট করে নিধি। কি দাদু ভাই? ছেলেরা বউ পেলে নিজের পরিবারের সকলকে ভুলে যায়, তাই না? আমার দিকে তাকিয়ে বলল নিধি। অবশ্য সবাই নয়, কিছু কিছু আর কি। নিধির উদ্দেশ্যে দাদু। তবে তার মধ্যে আমাদের ভাইয়া 1 নম্বরে আছে, তাই না? দুষ্টুমি হাসি দিয়ে। তাই দাঁড়া, তোকে বিয়ে দিলে দেখবি তোর জামাই আমার চেয়ে 10 গুণ বউ পাগলা হবে, দেখে নিস কুত্তি। কুত্তা, দেখা যাবে। আমার জামাই তোর মতন হবে না, আমাকে অনেক ভালোবাসবে। বলে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। দাদু এতক্ষণ আমাদের ঝগড়া দেখছিল আর মুচকে মুচকে হাসছিল, তাই দাদুকে বললাম, এই বুড়ো, তুমিও আমার সাথে মজা নিচ্ছ? কপট রাগ দেখিয়ে বললাম। তোদের ঝগড়া আমার খুব ভালো লাগে, তাই তোরাই আমার চোখের মণিদ্বীপ। খুব ভালোবেসে ফেলেছি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে, যাদের আপন না হয়েও আমি আজ তাদের ফ্যামিলির বড় কর্তা। তোদের এলাকা জুড়ে এখন আমার একটা নাম হয়ে গেছে, তাও শুধু তোর বাবার জন্যই। মনে হচ্ছে যেন আমি আমার পরিবারের প্রতিচ্ছবিটাই এখানে দেখতে পাচ্ছি। বলে কান্নায় ভেঙে পড়ে দাদু। তাই দাদুকে সান্ত্বনা দিয়ে রুমে দিয়ে আসলাম, যেখানে আমার কাজিনরা দুষ্টুমি করছিল। আমার প্রায় 23 জন মামাতো খালাতো ভাই বোন, কারণ আমার মামার আম্মুরা 6 ভাই বোন। যাই হোক, দেখতে দেখতে হই হুল্লোড়ের মধ্য দিয়ে আমার আর আপুর গায়ে হলুদটা শেষ হলো। সব অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতেই করা হয়েছিল, তাই আর কোনো বেগ পেতে হয়নি। খুব সুন্দর করেই সব সম্পন্ন হলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। মহান আল্লাহর আশেষ রহমতে বিয়েটা খুব সুন্দর করেই সম্পন্ন হলো। আপুর বিয়ে হবে 2 দিন পর, কারণ বাড়িতে নতুন করে বউ আনতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন দাদু আর আব্বু। কিছুক্ষণ পর বউকে আমার রুমে ট্রান্সফার করানো হলো। সেখানে তিথির বান্ধবীরা মিলে বাসর ঘর সাজিয়েছে, আর আমি ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। প্রায় 11টা বাজে। তখন আম্মু এসে বলল, শুভ্র, রুমে যা বাবা, এখন 11টা বাজতে চললো। মেয়েটি রুমে একলা বসে আছে। আচ্ছা আম্মু, যাচ্ছি। তাড়াতাড়ি যা। বলে আম্মু চলে গেল। আম্মু যেতেই আমার বন্ধু আরাপ, দোস্ত, বিড়াল নাকি কি যেন মারে বাসর হাতে, সেটা একটু দেখে শুনে মারিস। বলেই আমার বাঁদর বন্ধুগুলো হাসতেছে, আর আমি তাদের কথা শুনে উড়াধুরা খেলাচ্ছি। ভাই, আর মারিস না, তাহলে আমাদের বউ বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। এবারের মতন মাফ করে দিলাম। তাহলে তুই আরেকটা বিয়ে করবি, তিথি কিন্তু তোকে মেরে ফেলবে। বলেই কয়েক সেকেন্ডের মধ্যেই সব হাওয়া। তাদের আর না পেয়ে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। তার মধ্যে আরেকটা উটকো ঝামেলা। বাসর ঘর সাজানোর জন্য তিথির ফ্রেন্ডদের 75,000 টাকা দিতে হবে। সাথে আমার 2 গন্ডি বোনও আছে। এমন হবে সেটা আগেই ভেবে রেখেছিলাম, তাই ব্যাংক একটা ATM কার্ড পকেটে রেখেছি, আর ওদের উদ্দেশ্যে বললাম, যা পারো নিয়ে নিও। সেটা ওদের হাতে দিতেই ওরা খুশি হয়ে চলে গেল। আমার মনে মনে বললাম, চোরের ওপর বাটপারি, হা হা হা। মুচকি হেসে সাহস করে রুমে ঢুকলাম। দেখি বউ আমার লম্বা একটা ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমার আগমনে খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসতেই ওর হাত ধরে ফেললাম আর বকলাম, এমন কাজ আর কখনো করবে না। একমাত্র আল্লাহর নিকটই মাথা নত করা যায়, আর তোমার জায়গা তো আমার এই বুকে। বলে ওকে ছড়িয়ে ধরলাম। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো? করুণ চাহনিতে তিথি, জীবন থাকতে কখনো নয় ইনশাআল্লাহ। বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে খাটে বসলাম। একটা দোয়া পড়ে ফু দিলাম, যাতে আল্লাহ আমাদের জীবন সুখী দান করে। কিছুক্ষণ পর তিথি আমার বুকে মাথা রেখে বলল,
আজ আমার খুব ভালো লাগছে। কেন জানতে পারি মহারানী? আজ আমার খুব ভালো লাগছে কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি আমার জীবন সঙ্গী হিসেবে। তাই? তাহলে আদর করি ওর সামনে আমার মুখ নিয়ে। মানা করেছে কে? বলে লজ্জায় নিজেকে আমার মাঝে ভিলিয়ে দিল। আপন করে নিলাম আমার প্রিয়তমাকে। এরপরে বাকিটাই ইতিহাস। সকালে ঘুম ভাঙলো তিথির কোকিল কণ্ঠে। দুজনে একসাথে শাওয়ার নিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, বিয়ের পরদিন বউ জামাই ঘুম থেকে উঠে অনেক বেলা করে, কিন্তু তিথি আর আমি উঠলাম একেবারে নামাজের কিছুক্ষণ আগে। এটাই বোধ হয় মহান আল্লাহর বিশেষ রহমত। তারপরে দুজনে মিলে ফজরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে দুজনে কিছুক্ষণ ঘুমালাম। বেলা 9টার দিকে নিধি এসে বলে গেল সকলে আমাদের জন্য বসে আছে। তাই ফ্রেশ হয়ে আমি আর তিথি নিচে গেলাম। অন্তঃপুর সকলে মিলে নাস্তা করে নিলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। তারপরে আবার আপুর বিয়ের কার্যক্রম শেষ করে এলাম। দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল। যাবার সময় আমায় জড়িয়ে ধরে আপুর সে কি কান্না, আমিও কম কান্দিনি। এমন করেই চলে গেল 7টা মাস। তিথি এখন কনসিভ করছে। তাকে আরও 1 বছর দেখতে বললাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেন কই। প্রথমে একটু রাগারাগি করলেও বাবা হওয়ার সংবাদটা কার না ভালো লাগে, তাই তার প্রতিনিয়ত যত্ন করি। ও হ্যাঁ, আপনাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি। আমাদের কোম্পানি মানে জুমারিয়া গ্রুপস অফ কোম্পানির হেড অফিস এখন বিডিতেই নিয়ে এসেছি 5 মাস আগেই। দিন যায় দিন আসে, এমন করে তিথি 10 মাস পূর্ণ হলো। ওকে আর হাসপাতালে আনা হয়েছে, কারণ আজই ওর ডেলিভারি ডেট। আমার প্রাণ যেন বের হয়ে যেতে চাইছে। খালি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, আমার তিথির যেন কিছু না হয়। হাসপাতালে এবাদখানাতে বসে বসে সেটাই জপছি, যেন তিনি আমার তিথিকে আমার কাছে ফিরিয়ে দেন। এইভাবে 2 ঘন্টা চলে গেল। হঠাৎ আন্দান ভাইয়া মানে দুলা ভাই দৌড়ে আমার কাছে এলো। তার এমন করে আসা দেখে আমার বুক মোচড় দিয়ে উঠল। তাহলে কি? না না না, এ হতে পারে না। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, আন্দান ভাইয়া মানে দুলা ভাই। শুভ্র ভাই আমার, তোমার খুব সুন্দর ফুটফুটে একটা রাজকুমারী হয়েছে, আর মামে দুজনই সুস্থ আছে। শুক্রিয়া, যাক আল্লাহ আমার কথা শুনেছে বলে একটা মোনাজাত ধরে বের হয়ে এলাম। তারপরে তিথির কেবিনে গেলাম। গিয়ে দেখি দাদু আমার রাজকন্যাকে নিয়ে একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দিচ্ছে। আর আমাকে দেখে সকলে বের হয়ে গেল, শুধু দাদু আর হাফু আর নীতি ছাড়া। দাদু আমাকে বলল, আমার মেয়েটি কিন্তু খুব খুব সুন্দরী দাদু ভাই, আমি খুব খুশি আজ। আর আমার তিথি দাদুমণির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবি। আর প্রিন্সেসটার ভালো যত্ন নিতে কয়েকজন নার্স ঠিক করা লাগবে। আমাকে জড়িয়ে ধরে বললেন দাদু, কারও দরকার নেই, আমি আছি। তাছাড়া নিধিও আমাকে মাঝে মাঝে হেল্প করবে। তুমি একদম টেনশন নিও না দাদু। ওকে, তাহলে তাই হোক। আর এখন তিথি দাদুমণির কাছে যা। বলে কেবিনের রুমে এলাম। আমাকে দেখে আর আপু আর নিধি আমাদের প্রিন্সেসকে নিয়ে চলে এলো। আপু আর নিধি আমার রাজকন্যাকে আমার হাতে দিয়ে বলল, ভাইয়া দেখ, যেন একটা পুতুল আমার হাতে খেলা করছে। মাশাআল্লাহ, খুব সুন্দর আমাদের প্রিন্সেসটা, তাই না আরু আপি? আসলে খুব সুন্দর আমার ভাইয়ের পুতুল প্রিন্সেসটা। আমারও যেন এমন একটা প্রিন্সেস হয়। বলে প্রিন্সেসের মুখের দুপাশে আর আপু আর নিধি চুমু দিয়ে আমার কোলে রেখে চলে গেল। তারপরে তিথির কাছে গিয়ে বসলাম। পাগলিটা আমাকে দেখে বলতে লাগলো, কোথায় ছিলেন আপনি? এই তো বাইরেই ছিলাম। এখন কেমন লাগছে তোমার? খুব ভালো, কিন্তু আপনার মুখ শুকনো কেন? নিশ্চয়ই কিছুই খাননি, তাই না? এত কিছুর পরও রেগে গিয়ে বলল তিথি, না মানে ইচ্ছে করেনি। এখন বলো আমার রাজকুমারীর নাম কি রাখা যায়? এক হাতে আমাদের রাজকুমারীকে নিয়ে অন্য হাতে তিথির থুতনিতে ধরে, আপনি দিন আমাদের সাথে মিল করে। ওকে, সেটা তাহলে দেওয়া যাবে আকিকার সময়। খুব ভালোবাসি আপনাকে। বলেই
তিথি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তোমায় খুব ভালোবাসি, কারণ তুমি বিহনে এতদিন একা লাগতো নিজেকে। আর আজ এই রঙিন পৃথিবীটা আলোকিত করে এলো আমাদের প্রিন্সেস। এখন তোমরাই আমার পৃথিবী, যেটাকে সাজাতে তোমার আমার ভালোবাসার প্রয়োজন। তিথি শুভ্রের ভালোবাসায় রঙিন হবে আমাদের প্রিন্সেসের জীবন। বলেই শক্ত করে তিথিকে জড়িয়ে ধরলাম, যাতে কোনো বাধাই আলগা করতে না পারে। আই লাভ ইউ পাগল। আই লাভ ইউ টু পাগলি। সকলের জন্যই হ্যাপি এন্ডিং দিলাম। সকলে সাপোর্ট করে পাশে থাকবেন। আর এতদিন সাপোর্ট করার জন্য আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের প্রিন্সেসের নাম কিন্তু আপনারাই দেবেন। আমাদের সাথে মিল হওয়া চাই, আর সুন্দর। ধন্যবাদ। আমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমাদের নতুন গল্প টপ মাফিয়া আসতে চলেছে। গল্পটি সম্পূর্ণ আলাদা রহস্যে ভরপুর। আশা করি সকলেরই ভালো লাগবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন গল্প খুব তাড়াতাড়ি আসতে চলেছে।